কর মওকুফ করতেছেন। আমরা যারা ডক্টর ইউনূসের নিয়ে বড় বড় কথা বলছি এবং বিদেশে, তাদেরও লজ্জায় আসলে নাক কান কাটা যাচ্ছে। এটা উনি বুঝতে পারতেছেন কিনা? জনাব হাসনাত কেমন? জি, আপনার তো অনেকগুলো প্রশ্ন একসাথে, একটা করে একটু বলি। প্রথমত দুর্বলতা তো হচ্ছে আসলে দুর্বলতা সবলতা খুব বেশি ধরেন খারাপ ব্যাপার না, হইতে পারে আপনি দুর্বল অথবা আপনি আসলে সবল, কিন্তু বিষয়টা এর চাইতে খারাপ। এই সরকার দুর্বল সরকার তো আমরা চাই আসলে করতে। দুর্বল সরকার হইলে ধরেন জনগণের একটু সুবিধা হয়। সরকার খুব সবল তাইলে আসলে সে জনগণের উপর খুব চড়াও হয়, এইভাবেও দেখা যায়। মানে আমাদের তো কখনো দুর্বল সরকার দেখে অভ্যাস নেই। একবার এরশাদের সময় আপনার মনে থাকার কথা, এরশাদকে আমরা একটু দুর্বল সরকার পাইছিলাম, কারণ সবাই তার বিরুদ্ধে ছিল, আর তার একটা বড় পার্টি টাটি ছিল না ওইরকম, তাকে দাঁড়াইতে হইতো পুলিশ টুলিশ নিয়ে। যতই হোক তাকে আমরা স্বৈরাচারী এরশাদ কিংবা সামরিক বাহিনীর এসব বলতাম টলতাম, কিন্তু তারপরেও তখনকার সময় মানুষ এক ধরনের একটা ডেমোক্রেটিক রাইট এনজয় করত। এইটা হইলে ধরেন একরকম, কিন্তু আমাদের এখনকার সরকারের যদি ধরেন এই যে উদাহরণগুলি আপনি দিলেন এগুলি কিংবা আরো অন্যান্য উদাহরণ মিলায় যদি আপনি দেখেন, তাইলে দেখবেন যে আসলে আমি যেটা অনেক সময় বলছি যে এই সরকার অদক্ষ এবং তার কোনো ভিশন নাই, কোনো হোমওয়ার্ক নাই, সে কোনো প্রায়োরিটি সেট করে না এখন পর্যন্ত। 1 বছর গেছে, আমি যতবার এই সরকারের সাথে দেখা করছি প্রথম থেকে তাকে আমরা শুধু বলার চেষ্টা করছি যে আপনি প্রায়োরিটিটা সেট করছেন কিনা, কি কি আপনি এই মুহূর্তে করতে পারেন এবং কি কি করতে চান সেটা আপনারা ঠিক করছেন কিনা এবং সেইভাবে অ্যাক্ট করতে পারতেছেন কিনা। এরা সবসময় আমাদের আশ্বস্ত করছে যে ওদের প্রায়োরিটি সেট করা আছে, কিন্তু কার্যক্রম যখন পরিচালিত হয় তখন দেখা যায় যে আসলে কোনো প্রায়োরিটি নাই। প্রায়োরিটি যেটা আপনি বললেন যে এই যে এখন লোন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট হলো, সেটা কেন মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে এই সরকার সে যে গেল, এটা ধরেন এর আগে 53 বছরের সমস্ত সরকারের আমরা সমালোচনা করি, কিন্তু কারো এরকম নন ডিসক্লোজার ট্রিটিতে যাওয়ার মতো ঘটনা ঘটেনি কারো আমলে। যদিও ধরেন একটা তাজউদ্দিন সাহেবের নামে কিংবা শেখ মুজিবের নামে ভারতের সাথে এরকম একটা গোপন চুক্তির গল্প বলা হয়, তো যেটার কোনো ধরনের আসলে কোনো ভিত্তি নাই, যেটা এখন যেটার ধরেন ভিত্তিটা আমরা সবাই জানি। এবং একজন এটা ডিসক্লোজ করার জন্য তার বিরুদ্ধে ধরেন সিক্রেসি অ্যাক্টে মামলা পর্যন্ত হয়েছে। তার মানে এটা হচ্ছে পরিষ্কার যে আপনি একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আপনি ঢুকছেন। টেরিফের ব্যাপারটা তো সারা দুনিয়া জুড়ে আসলে বসে, আরে ট্রাম্পের যে পলিটিক্স, সেই পলিটিক্সের মধ্যে আমরা তার পলিটিক্সের একটা শিকার হয়েছি, সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় তো এটা হয়তো জানা, আমরা এখনই ধরেন এরকম বলতে পারবো না যে এই হইলে হইতে পারতো। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা খুব ক্যাটাগরিক্যালি অভিযোগ করছে যে তারা এই মানে এই অবস্থাটার মধ্যে আলোচনার মধ্যে যুক্ত হইতে চাইছে প্রতিনিধি হিসাবে, তারা লবিস্ট নিয়োগ করতে চাইছে, কিন্তু তাদেরকে আসলে এন্ট্রান্স দেওয়া হয়নি, তাদেরকে আসলে কোনোভাবেই এই চুক্তি নিয়ে আলাপ আলোচনা করার জায়গায় তাদের কোনো প্রতিনিধিত্ব তারা আসলে পায় নাই। তো সেইটা হচ্ছে ধরেন ভয়াবহ, যে এটা আপনি না দিয়ে পারেন। যদি আমি দেখি যে আপনি দেশের স্বার্থে একটা কাজ করে আসছেন, যেখানে আমি আপনাকে সহায়তা করতে চাইছিলাম, আপনার সহায়তার প্রয়োজন হয়নি, বরং আপনি ভালোভাবে শেষ করে আসছেন। কিন্তু আমি যদি দেখি যে আপনি আমাদের একমাত্র একটা ধরেন শিল্প সেক্টর, সেটা একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে, যারা এটার আসলে স্টেক, যারা রিয়েলি এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, তারা যখন এটার মধ্যে অংশ নিতে যাচ্ছে, তখন আপনি তাদেরকে আসলে দিচ্ছেন না, কিন্তু পরে যে জিনিসগুলির মধ্যে আপনি তাদেরকে ঢুকাইতে চাইতেছেন, এখন এটা হচ্ছে অনেক পেছন থেকে। এবং এইটাকে যদি কেউ পরবর্তীতে আপনি যেটাকে এটা একদিকে খুব পজিটিভলি বললে আপনি এটাকে দুর্বলতা বলতে পারেন, কিন্তু কেউ যদি খারাপ ভাবে এটাকে আসলে দেশের বিরুদ্ধে একটা অপকর্ম হিসেবে চিহ্নিত করে, তাহলে সেইটার রিপ্লাই আসলে গভর্নমেন্ট কি দিবে না? গভর্নমেন্ট হাসান কাবে এটা খুব ইন্টারেস্টিং, গভর্নমেন্ট তো কোনো কিছু রিপ্লাই দেয় না। গভর্নমেন্ট তো অন্যের, আমরা এটাই বলছিলাম, গভর্নমেন্ট হচ্ছে আপনার ঘরে দোষ চাপায়, বিএনপির ঘরে দোষ চাপায়, এবং গভর্নমেন্ট নিজেরা দেখায় যে তারা খুব সাধু সন্ত, অথচ সবগুলি কাজ করে যেগুলি আমরা হাসিনা করলে, বেগম জিয়া করলে আমরা খুবই এটা রিয়েক্ট করতাম। হ্যাঁ, ন্যাচারালি আমরা এটা বলছিলাম। আমরা ধরেন একদম 8 তারিখ ওনারা সরকার করলো, আমরা 11 তারিখে ওনাদের কাছে কতগুলো একটা আমাদের যে হোমওয়ার্কটা ছিল সংস্কারের ব্যাপারে কিংবা এরকম একটা সিচুয়েশন হলে কি হইতে পারে, সেইটা নিয়ে আমরা তাদেরকে আমাদের একটা লিখিত প্রস্তাব দিয়েছিলাম। সেইখানে আমরা তাদের কাছে একটা জিনিস চাইছিলাম
যে আপনারা একটা গভর্নমেন্ট যারা বাংলাদেশে আসছেন আমাদের সৌভাগ্যক্রমে, আপনারা যদি এখানে একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের এক্সাম্পলটা সেট করে থাকে না, কতগুলো জিনিস আপনি সেট করে গেলেন, পরের জন্য আসলে এটা একটা মানে এটাকে ভাঙা খুব কঠিন হয়ে পড়ে। তো আমরা বলছিলাম যে আপনাদের পক্ষে এটা সম্ভব যে আপনারা একটা ট্রান্সপারেন্সি নমুনা বা একটা প্র্যাকটিস এখানে আসলে আমরা কোনো গভর্নমেন্টের বেলায় দেখি নাই, আপনাদের কাছ থেকে এটা আমরা চাই, এটা আপনারা করতে পারেন। ওনারা বললেন, কিন্তু যেটা আপনি বললেন, আপনি যে উত্তরটা দিলেন সেটাই, যে ট্রান্সপারেন্সি তো পরের কথা, ওনারা তো কোনো বিষয় নিয়ে কারোর সাথে কথাই বলে না এখন পর্যন্ত। পলিটিক্যাল পার্টিগুলির সাথে যখন কথা হয়, সে কথাগুলি হচ্ছে তখন হয় যখন কোনো না কোনো ভাবে পরিস্থিতিটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে বলে মনে হয়। মানে আবার দোষের কথা যেটা বললেন, সেই দোষের জিনিসগুলি কোনো না কোনো ভাবে হয় আগের সরকারের ধরেন দোষরদের উপরে, তারা তো নিশ্চয়ই দায়ী, কিন্তু তাদেরকে কন্ট্রোলে করে আপনি দেশের সার্ভিস দেবেন, আপনি মানুষকে এর চেয়ে বেটার সার্ভিস দিবেন, এর জন্যই তো আপনাকে আসলে সবাই মিলে সমর্থন করে সরকার বানিয়েছে। তারপরে দেখেন অ্যাডভোকেট হাসান কায়েম, আগের সরকারে তো অবশ্যই দোষ আছে, আগের সরকারে পুলিশ বাহিনী বলে একটা ব্যাপার আছে, কিন্তু তাই বলে আপনি আমার একটা অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে রাখবেন যে মানুষের গিয়া কয় ডাল দিয়ে ভাত খাইছো না ভাত দিয়ে ভাত খাইছো, কি এটা? মানে আগের সরকারের পুলিশ খারাপ, সেই জন্য আপনি একটা খারাপ স্বরাষ্ট্র উপদেষ্টা দিবেন, এটা কোন হিসাব? মানে আপনি যদি ওনাদের যদি কোনো মূল্যায়ন করার থাকতো, তাহলে তো আমি জানি না, ওনারা তো এনজিও হইলেও চালাইছে, ওনাদের অনেকেই এনজিও চালাইছে, তো এনজিওরও তো ধরেন একটা অডিট রিপোর্ট হইলেও জমা দিতে হয়, তাদের একটা রিভিউ করতে হয়। এরা 1 বছরের রিভিউ করলে এদের কারো কোনো পদে থাকার নিজেদের কোনো নৈতিক ভিত্তি তারা নিজেরা খুঁজে পায় কিনা আমি জানি। কিন্তু আমি যতদূর এনজিও কে জানি, এনজিও তো হচ্ছে প্রজেক্টটাকে যদি যত লম্বা করতে পারে তত তো তাদের ভালো, মানে ফেইলিওর তো এখানে এক ধরনের সাকসেস। ওনারা তো না, সেটাই মানিক বন্দ্যোপাধ্যায়ের পাঁচির মতো, ওনারা তো ঘাটা বাঁচায় রাখতে চান, কারণ ঘাট সেটা ঠিক আছে, কিন্তু সেটা আমি আপনার ওই জায়গাটায় যাচ্ছি না, ওইটা একটা ফিলোসফিক্যাল ডিবেট। আমি বলছি যদি এটাও করতে হয়, আপনার যদি পাঁচির মতো ঘাটাকে আপনি লম্বা করতেও চান, তাইলেও তো আপনাকে ডোনারদেরকে স্যাটিসফাই করতে হয় যে বাইরে এই টাকাটা এইভাবে আনছিলাম, এইভাবে খরচ করছি, এই কারণে আরো লাগবে। অ্যাডভোকেট হাসান কায়েম, সেইটুকু দক্ষতা কি সরকার দেখাইতে পারছে? না, সেইটুকু দক্ষতা মানুষকে যে বলবে যে আমি 12 মাস আসছি, আমাকে এই কাজগুলি আমি 12 মাসে করছি, এই কাজগুলি আমার আসলে চলতেছে, এইটা শেষ হওয়ার জন্য আমার এতদিন সময় লাগতে পারে, আমাকে এই সময়টুকু আসলে অ্যালাউ করো, এবং সবাই মিলে আমাকে আসলে এই কাজটা করতে সহায়তা করো, এইটা বলার তো কোনো, ওনারা তো এটা বলছেন না। এবং ওনাদেরকে 18 মাসের একটা প্রজেক্ট দিছিলাম, মানে আমরা এরকম একটা ধরেন, মানে আমি বললাম না যে 11 তারিখে আমরা ওনাদেরকে 18 মাসের মধ্যে এই সংস্কার, নির্বাচন, সমস্ত কাজটা সম্পন্ন করা যায়, এবং এই লেভেলে না, আমরা বলছিলাম যে এটা ব্যাপক অর্থেই করা যায়। মানে ওনারা তো এখন কেবলমাত্র পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলতেছে, আমরা তো চাইছিলাম যে এটা পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, নন পার্টি পিপলদের সাথে কথা বলবে, নন পার্টি অর্গানাইজেশনগুলির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে কথা বলবে, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কথা বলবে, ঢাকার বাইরে কথা বলবে, ঢাকার বাইরের মানুষের সাথে বলবে, এবং এটা পুরোটা সম্ভব। এটার জন্য তো আসলে এটা কেন হইলো না, এটা তো কোনো ব্যাখ্যা তারা আমাদের দেয় না। এবং আমরা তো এই 11 তারিখে আমরা আবার এটাকে ডিসক্লোজ করব যে গত বছরের 11 তারিখে আমরা কি দিছিলাম। ওকে।